পিঠা উৎসবে এক সেনা সদস্যের সাথে পরিচয়, এরপর ফেসবুকে যোগাযোগের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি ও একান্তে সময় কাটিয়েছেন দুজনেই। একটা বিরাট অংশের মেধাবী মানুষ দেশে নিরাপদ বোধ করে না, তারা দেশ ত্যাগ করার চেষ্টা। আমি সেই স্বাধীন দেশের আজকে সেনাপ্রধান। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাবো। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি ও একান্তে সময় কাটিয়েছেন দুজনেই। তবে সম্প্রতি প্রেমিকাকে রেখে অন্যত্র বিয়ে করেছেন সেনা সদস্য প্রেমিক শরীফুল ইসলাম। এখন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন সুমাইয়া আক্তার নামের এই তরুণী। 3 বছর তার সাথে আমার কন্ট্রাক্ট, মানে 3 বছর যাবত তার সাথে আমার কথা হয়। আচ্ছা, এই 9 মাস যাবত তার সাথে আমার রিলেশনটা গভীরে যায়। সুমাইয়ার দাবি, তাকে অনশনে বাড়িতে বসিয়ে রেখে প্রেমিক সেনা সদস্য শরীফুল ইসলাম বিয়ে করতে যায়। পার্শ্ববর্তী চিতলা এলাকার এক তরুণীকে বিয়ে করেন শরীফুল। আমাকে এখানে বসে রেখে তারা কাবিন করতে দেয়। আমি এখানে আসছি 7টার দিকে। তার বাবা, তার মা আর ওই চাচাতো ভাই সবুজ আর সবুজের শরীফুলের একটা বন্ধু মিলে চিতলায় যায় তারা কাবিন করতে। তারা বিয়ে শেষ করছে 10:30টার মধ্যে। শরীফুল ইসলাম চিতলা এলাকায় বিয়ে করে এক রাত শ্বশুরবাড়িতে অবস্থান করার পর ঢাকায় চলে যায়। সুমাইয়ার দাবি, শরীফুল ও তার বাবা মায়ের সাথে কথা বলতে এসেছিলেন, কিন্তু তার সাথে কথা না বলে ছেলেকে বিয়ে করিয়ে দেয়। তাই বাধ্য হয়ে সে অনশন শুরু করে। চিতলায় যেয়ে তারা বিয়ে শেষ করছে, করে ওইখানে তারা থাকে। ওই দিনকে ছেলে ওইখানে থাকে, সকালবেলায় সে ঢাকাতে রওনা দেয়। আমার কাছে একটাই কথা, আমি যখন এখানে আসছিলাম তখন আমি কিন্তু এখানে বিয়ে করব বা কোনো এরকম কোনো সিক্রেট হবে এরকম কোনো আশা নিয়ে আমি এখানে আসিনি। তার ছেলে যখন আমার বাসায় গেছিলাম তখন তাকে আটকাইতে পারতাম। তো এখানে আমি আসছিলাম যে তার বাবা মার সাথে একটু কথা বলতে, তার সাথে কথা বলতে, কারণ আমি তো কোনো লোকজন নিয়ে আসিনি এখানে। সে আমার সাথে কথা না বলে, তার বাবা মামার সাথে কথা না বলে এখানে তারা লক করে দিয়ে তারা বাইরে চলে যায়, ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসে। ওর বাসায় এসে দেখি কেউ নাই। কিছুক্ষণ পরে তার বাবা মা আসলো, আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনার ছেলে কই। তারা প্রশ্ন উত্তর দেয় যে আমার ছেলে 4 দিন আগে চলে গেছে। তো পরে আমি তখন বলি 4 দিন আগে সে কেমনে যায়, সে আজকে সারাদিন আমার কাছে ছিল, আমার বাসা থেকে সে খাওয়া দাওয়া করে আসছে। পরে তারা অস্বীকার দেয়। যখন আমি বলছি আমার প্রোটেক্ট আছে, সে আমার বাসায় গেছে, তখন তারা চুপ করে সাইডে আশেপাশে যে মহিলাদেরকে ডেকে জড়ো করে বাসায়। সুমাইয়ার অভিযোগ, সেনা সদস্য শরীফুল আগে বিয়ে করেনি, তিনি এই বাড়িতে আসার পর পরিস্থিতি সামাল দিতে বিয়ে করেছেন। আগে বিয়ে করলে অনশন করতেন না বলেও জানায় সুমাইয়া। আমি আসার পরে বিয়েটা করছি। আমি আসার আগে যদি সে বিয়েটা করতো তাহলে অবশ্যই আমি এখানে এসে এতক্ষণ থাকতামও না, এতক্ষণ আমার থাকার রাইটও আমি জানতাম যে আমার ছিল না, কিন্তু আমাকে বসে রেখে তারা বিয়ে করতে গেছে। তরুণী সুমাইয়া আক্তার জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন এবং একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন তারা। 3 বছর 9 মাসের প্রেমের সম্পর্কে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি, এমনকি সুমাইয়াদের বাড়িতেও গেছে শরীফুল। সে আমাকে দীর্ঘদিন সম্পর্কে জড়াইছে, সে আমার বাসায় গেছে, সে আমাকে ঘুরতে নিয়ে গেছে, ছবি উঠাইছে, আদার্স আরো অনেক কিছু সে আমার সাথে জড়িয়ে গেছে। প্রেমের ফাঁদে ফেলে এমন প্রতারণার জন্য আইনি পদক্ষেপ নিতে চাইলে সেনা সদস্য শরীফুলের ভাই বারবার নিষেধ করে। পারিবারিকভাবে সমাধানের আশ্বাসও দেয় সে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সালিশ বসলে সমাধানে আসতে পারেনি দুই পরিবার। সর্বশেষ সুমাইয়ার সাথে শরীফুলের বিয়ে দেওয়ার কথাও বলেন চেয়ারম্যান। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল তাদেরকে। তার ভাই এসে আমাকে বলছে, তোমার ভাই এগুলো কেন বলছে, তোমার ভাইকে এগুলো করতে না করো। আইন নিয়ে সাহায্য নিলে কি সব মীমাংসা হবে? আমরা ঠিক করি তো, তারাও তো ঠিক করেছেন। এখানে চেয়ারম্যানদের ডেকে একটা বিচার বসানো হয়েছিল, সেই বিচার সমাধানে চেয়ারম্যান বলছে বিয়ে যদি এখন মেয়েকে যখন এসে বসে আসছে বিয়ে করাই দেন, তার ভাইরা এখন রাজি না বিয়ে দিতে। স্থানীয়রা জানায়, সুমাইয়া বাড়িতে ওঠার পর শরীফুলের পরিবার বেশ আতঙ্কে আছে, ভয়ে তারা বাড়ি আসতে পারছেন না। তবে স্থানীয়রা সুষ্ঠু বিচারের দাবি জানায়। একটা মেহেরপুরের মেয়ে আসি এই বাড়িতে আসি, আপনার 3 দিন 4 দিন হচ্ছে আপনার অবস্থান পেরিয়ে আসে। এইগুলো এই বাড়ির লোকজন একটু অশান্তি বিরাজ করছে, তারা এসে আসে ভয়ের ভিতরে আতঙ্কে, তারা বাড়িতে আসতে পারছে না। এই মেয়েটার একটা সুষ্ঠু বিচার যেভাবে হয় সেটা আপনার সুন্দরভাবে করে দেন। সুমাইয়ার দাবি, টাকার মাধ্যমে স্থানীয় বিচার হলে তিনি মানবেন না। যে কোনো মূল্যে তিনি সেনা সদস্য শরীফুল ইসলামকেই বিয়ে করতে চান। প্রয়োজনে দ্বিতীয় স্ত্রী হয়েও থাকতে চান তিনি। যদি 10 কোটি টাকা দেয়, যদি এই বাড়ি ওদের সয় সম্পত্তি যদি সব আমার নামে লিখে দেয়, তাও আমার ছেলেকেই লাগবে, আমার জমি জায়গা কিচ্ছু লাগবে। আমি বিয়ের উপরে বিয়ে করতে যাচ্ছি। সর্বশেষ আমি যদি কোনো বিচার না পাই, এই বাসা থেকে আমি যাবো না, আমার লাশ যাবে, এটা আমার শেষ কথা। মেয়ের সাথে প্রতারণা করা হয়েছে বলে জানান মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ
কনি মিয়া। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। হ্যাঁ, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করতে চাই। মেয়ে যদি থানা অভিযোগ আমরা মামলা নেব, যেহেতু মেয়ে তার সাথে প্রতারণা করছে, মেয়ের সাথে যদি থানা অভিযোগ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তো আমাদের কাছে মেয়ের ভাই বললো যে আইনগত ব্যবস্থার জন্য অভিযোগ করতে, আপনি কি অভিযোগ পান নাই? না, থানায় কোনো অভিযোগ পাইনি, আমরা আসেনি থানায়, লিখিত কোনো অভিযোগ আমার কাছে করতে আসেনি। মেধাবী মানুষ দেশে নিরাপদ বোধ করে না, তারা দেশ ত্যাগ করার চেষ্টা করে। বিরোধী রাজনীতি করাটা অনেকটা জীবন হাতে রেখে বাজি রেখে করার মতো। যদি রাজনীতিতে দুর্নীতি ঢুকে যায় তাহলে যেই প্রত্যয় নিয়ে আপনারা রাজনীতি করেন যে সমাজ রাষ্ট্র সমস্ত কিছুকে দুর্নীতির ঊর্ধ্বে রেখে এগিয়ে নিয়ে যাবেন, সেই এগিয়ে নিয়ে যাওয়া কতটা সম্ভব হবে? তাহলে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন বলেই আপনি দেখবেন আগে যে মেধাবী সন্তানটি রাজনীতি করত পরিবারে, সে এখন আর রাজনীতিতে ইন্টারেস্টেড হয় না। একটা বিরাট অংশের মেধাবী মানুষ দেশে নিরাপদ বোধ করে না, তারা দেশ ত্যাগ করার চেষ্টা করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে বা এ লেভেল ও লেভেল দিয়ে তাদের মূল গোলটাই থাকে দেশের বাইরে চলে যাওয়া, এবং একবার দেশের বাইরে গেলে দেশে আর ফিরে আসে না। তাহলে এই যে মেধাবীরা দেশ ত্যাগ করে কিংবা কোন একটা সিকিউরড জবের মধ্যে ঢুকে যায়, কিছুতেই সমাজ পরিবর্তন বা দেশ পরিবর্তনের যেই মহতি লক্ষ্য, আমি এটাকে মহৎ বলবো কারণ এটা ভীষণ কঠিন। মানে আমি আমার বাবার জীবন দেখেছি, আমি আমার নিজের জীবন দেখছি, এটা ভীষণ কঠিন। এবং এই এখন রাজনীতির পরিবেশটা তো শুধু দুর্নীতির বিষয় নয়, এখন রাজনীতিতে বিরোধী দল করা, বিরোধী দলে থাকা, বিরোধী রাজনীতি করাটা অনেকটা জীবন হাতে রেখে বাজি রেখে করার মতো। সেরকম নানান মানে থ্রেট, নানান ভয়, নানান ভীতি সামনে নিয়ে আসলে কেউ চায় না। ভালো যারা ভালো ক্যারিয়ার আছে, ভালো প্রসপেক্ট আছে, ভবিষ্যৎ ভালো আছে, তারা করতে চায় না। কিন্তু কাউকে না কাউকে তো আসতে হবে, তাই না? শুরুটা তো করতে হবে। বেগম রোকেয়া তো শুরু করেছিলেন, সেই জায়গা থেকেই মনে হয় যে আমাদেরও তো আসতে হবে। আজকে আমি না আসি, আপনি না আসেন, আরেকজন। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক, তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এঙ্গেজড উইথ দেম। এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে, সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে সেনা প্রধান বা সেনা কর্মকর্তার এই যে কর্মকাণ্ডগুলো দেখতে পারলেন, এরকম ভাবে একজন সেনা কর্মকর্তা বলেন, পুলিশ কর্মকর্তা বলেন বা যেই হোক না কেন, তারা দেশের রক্ষক। তাদের যদি কোনো ব্যক্তি অসুবিধার মধ্যে পড়ে, তাদের কাছে কিন্তু মানুষ দৌড়ে যায়। কিন্তু সেই সমস্ত মানুষগুলো যদি ভক্ষণকারী হয়ে যায়, তখন কিন্তু বিষয়টা অন্যদিকে দাঁড়ায়। তো সাধারণ মানুষ কার কাছে যাবে? তো এই বর্তমান সময়টায় এই যে 2024 সালের মধ্যে যে এই সমস্ত নিউজগুলো প্রতিটা চ্যানেলের মধ্যে, প্রতিটা ফেসবুক, ইউটিউব খুললে কিন্তু এই সমস্ত নিউজগুলো কিন্তু দেখা যায়। তো যাক, এই সমস্ত বিষয় বলতে চাই না, কারণ হচ্ছে যত চাপ, যত শাসন কম হবে, তত কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু দিন দিন কিন্তু বেড়েই চলবে। আগে কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু ওরকম ঘটে নাই। বর্তমান সময়ে যত দুর্নীতি করতেছে, যত বাটপাড়ি লম্পটি করতেছে, দিন দিন কিছু বলতে আছে না, যার মঞ্চে যেভাবে পারতেছে দেশকে লুটে পুটে খাইতেছে, ঠিক এখন ওরকম এগুলো এখন চলতেছে। কোনো বিচার নাই তো সমাজের মধ্যে, যার কারণে দিন দিন কিন্তু এগুলো বেড়ে যাচ্ছে, আরও বাড়বে। ধৈর্য ধরেন, আরও দেখতে পারবেন। হয়তো 24 সাল চলে আর 2-1 বছর পর কী হয় শুধু দেখতে পারবেন। তো আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।
রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো? সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে 20টা এবং উপরে দেয় 80টা পর্যন্ত। রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা? থাকলে আমাদেরকে একটু বলে দেন। যেই ভাই এই প্রশ্নটি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতেছে, যেই ভয়ের নাম হচ্ছে রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর যে যাকে কামড় দেয় তাকে যদি অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট করা না যায় তাহলে সেই লোকটা সাথে সাথে মারা যাবে। এর নাম হচ্ছে রাসেলস ভাইপার। বাংলাদেশের যত সাপ আছে বা পুরো পৃথিবীতে যত সাপ আছে অধিকাংশ সাপ 100-র মধ্যে 98টা সাপে কিন্তু ডিম দেয়, কিন্তু এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর সাপ, এই সাপের সরাসরি বাচ্চা দেয়। সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে 20টা এবং উপরে দেয় 80টা পর্যন্ত। সবচেয়ে বেশি 80টা পর্যন্ত এই সাপে বাচ্চা দেয় রাসেলস ভাইপার। চিন্তা করতে পারেন তো, 80টা করে যদি এক একটা সাপে বাচ্চা দেয় তাহলে বাংলাদেশ ভরতে বেশি দিন সময় লাগবে না। এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। আমরা যদি নিয়মিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন, যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা এই দোয়াগুলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াগুলো যদি আমরা পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার বরকতে এই রাসেলস ভাইপার সাপ থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন গ্রাম্য ব্যক্তি এসেছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গতকালকে বিষাক্ত একটা বিচ্ছুতে, বিষাক্ত একটা পোকা আমাকে কামড় দিয়েছে, যার যন্ত্রণায়, যার ব্যথায় আমি সারা রাত্র ভরে কাতরিয়েছি, ব্যথায় সারা রাত আমি একটু ঘুমাতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন, আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন যাতে করে আমি এ থেকে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে বললেন, হে ভাই, তুমি যদি আমার শেখানো দোয়াটা পড়তে, আমল করতে, তাহলে তোমাকে আজকে এই বিষাক্ত পোকামাকড় তোমাকে কামড় দিতে পারতো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে আবারও তিনি এই দোয়াটা শিখিয়ে দিলেন। এই সমস্ত মানুষের কাছে আমার মাইকের আওয়াজগুলো যাচ্ছে, তারা সকলেই এই দোয়াগুলো আয়ত্ত করবেন, মুখস্থ করবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনাদের সুবিধার্থে আবার আমি বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দোয়াটা বলে দিলাম, এই দোয়াটা কিভাবে আপনারা পড়বেন? এই দোয়াটা মাগরিবের নামাজের পরে কোনো কথাবার্তা বলার আগে 3 বার পড়বেন। মাগরিবের নামাজের সাথে সাথে ফরজ নামাজের পরে 3 বার আপনারা পড়বেন। এই 3 বার দোয়াটা যদি আপনি পড়েন তাহলে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। কতক্ষণ পর্যন্ত? যদি আমরা মাগরিবে পড়ি তাহলে ফজরের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার বরকতে হেফাজত করবেন। এবং যদি আমরা ফজর নামাজের পরে পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। শুধু রাসেলস ভাইপার নয়, পৃথিবীতে যত ভয়ঙ্কর সাপ হোক, যত সাপ বিচ্ছু হোক, যত আক্রমণাত্মক পোকামাকড় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পোকামাকড় থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। যারা এই দোয়াটি এখান থেকে আয়ত্ত করতে পেরেছেন তাদেরকে সাধুবাদ জানাই। যারা জানেন না তারা পরবর্তীতে আমাদের কাছ থেকে জেনে নেবেন, আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন, যারা জানেন তাদের কাছ থেকে জেনে নেবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা বাড়ি থেকে যারা মা বোন আছে তাদেরকে শিখিয়ে দিবেন, তারাও যেন এই দোয়াগুলোর আমল করতে পারে এবং তারাও যেন সমস্ত বিষাক্ত সাপ পোকামাকড় থেকে হেফাজত থাকতে পারে। এই জন্য সকলে তাদেরকে শিখিয়ে দিবেন। একবার এক বাপ নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এলো। গিয়ে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে 3 জন যখন একসাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো, তোর সাথে এই মেয়েটি কে রে? ছেলে বলল, বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড। আমরা দুজন শুধু খুব ভালো বন্ধু। বাপ বলল, ঠিক আছে। পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল। 1 সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না।
আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন। ছেলেটি রেগে গিয়ে বলল, শাট আপ, এসব কি কথা? তুমি কি আমার বাবাকে চোর বলছো? মেয়েটি বলল, তা না, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না। জিজ্ঞেস করতে আপত্তি কিসের? ছেলেটি বলল, ওকে, আমি জিজ্ঞেস করব। পরদিন ছেলে বাপকে একটা ইমেল পাঠালো। তাতে লিখলো, আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি। মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন, কারণ ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট। ইতি আপনার ছেলে। 1 ঘন্টা পরই বাবার জবাব এলো, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায়, আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুয়ে যেত তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম। এটি তার বাবা।